নমস্কার, মোহনপুর নেতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের যদি সামান্য উপকার হয় তাহলে আমি নিজেকে খুব ধন্য মনে করব। যাই হোক, আমাদের আজকের ক্লাসটা হলো বাংলা শব্দভাণ্ডার। আমাদের আজকের ক্লাসটার পরবর্তী আর দু একটা ক্লাসের মধ্যে আমাদের বাংলা সিলেবাস শেষ হয়ে যাবে। তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি ওই বিষয়টা তোমাদেরকে যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আজকের বিষয় হলো বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডার সেই বিষয়ে আমি পূর্বের ক্লাসে একটা কিছু বলে দিয়েছিলাম, বাংলা শব্দভাণ্ডার কোথা থেকে এসেছে। সে বাংলা শব্দভাণ্ডারটাকে 6 ভাগে ভাগ করা যায়। একটা হলো তৎসম, একটা হলো অর্ধ তৎসম, একটা হলো তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র শব্দ। এইগুলিকে নিয়েই আমাদের আজকের ক্লাস। তাহলে তোমাদের মনে প্রথমেই অবশ্যই প্রশ্ন জাগবে যে বাংলা শব্দভাণ্ডারে কয়টা ভাগ থাকে? 6টা ভাগ থাকে। 6টা ভাগের মধ্যে কি কি রয়েছে? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এবং মিশ্র। ঠিক আছে, এগুলি হলো বাংলা শব্দভাণ্ডারের এক একটা পার্ট। তাহলে এবার আমাদের প্রথম প্রশ্ন যে তৎসম শব্দ কাকে বলে? খুবই সুন্দর। এবং তৎসম শব্দ বলতে কি বুঝো? তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তৎসম শব্দ কি, বা তৎসম শব্দের অর্থ হলো, তৎ শব্দের অর্থ হলো সমান, তৎ শব্দের অর্থ তৎ এবং সমান, অর্থাৎ তৎসম শব্দের অর্থ হলো সমান। অর্থাৎ তৎসম যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অভিভূত ও পরিবর্তিত আকারে বাংলায় গৃহীত হয়েছে তাকে বলা হয় তৎসম শব্দ। যেমন আমি আবার ওই জায়গাটা বলছি যে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অবিকৃত ও পরিবর্তিত আকারে বাংলায় গৃহীত হয়েছে, মানে বিকৃত, মানে কিছুটা কি হয়েছে, বাংলার আকারে প্রকাশ হয়েছে যেগুলি, সেগুলিকে বলা হয় কি? তৎসম শব্দ। যেমন ধরো মানুষ্য, ঠিক আছে, মানুষ, মনুষ্য, ভবন, খাদ্য, স্থল, এগুলি কি সংস্কৃত থেকে অবিকৃত এবং পরিবর্তিত আকারে, মানে অবিকৃত এবং পরিবর্তিত আকারে বাংলায় এসে প্রবেশ করেছে, এগুলিকে বলা হয় কি? তৎসম শব্দ। তাহলে তোমাদের যদি আসে যে তৎসম শব্দ কাকে বলে, তাহলে তোমরা লিখবে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অবিকৃত বা পরিবর্তিত আকারে বাংলায় গৃহীত হয়েছে তাকে তৎসম শব্দ বলে। যেমন মানুষ্য, ভবন, খাদ্য, স্থল প্রভৃতি হলো কি? তৎসম শব্দ। তারপর আমরা আসবো অর্ধ তৎসম শব্দ বলতে কি বুঝো, মানে অর্ধ তৎসম। প্রথমে আমরা তৎসম পড়েছি, এবার আমাদের আসছে অর্ধ তৎসম। তৎসমের উদাহরণ হলো কি? মনুষ্য, ভবন, পাত্র, স্থল, খাদ্য, এগুলি হলো কি? তৎসম শব্দের উদাহরণ। তাহলে অর্ধ তৎসম অবশ্যই তোমরা বুঝে গেছো। তৎসম বলে যে সকল সংস্কৃত বা তৎসম শব্দ বাঙালির মুখে বিকৃত উচ্চারণের ফলে কিঞ্চিত পরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন কিষ্টা, গিন্নি, সুলভ, এগুলি কি হলো? অর্ধ তৎসম। আমি আবারও বলছি, যে সকল সংস্কৃত বা তৎসম শব্দগুলি বাঙালির মুখে বিকৃত উচ্চারণের ফলে, মানে বাঙালির মুখে সেগুলিকে বিকৃত, সংস্কৃতটাকে বিকৃতভাবে বাঙালিরা উচ্চারণ করে, তাদের আকারে ভাষায় গৃহীত হয়েছে, তাদের ভাষায় গৃহীত হয়েছে, সেগুলিকে বলা হয় অর্ধ তৎসম। যেমন ধরো কিষ্টা, গিন্নি, সুলভ, এই যে শব্দগুলি সেগুলি সংস্কৃতির আধা ভাঙ্গা হয়ে কি বাংলাতে পরিবর্তিত হয়েছে, এই যে পরিবর্তন হওয়াটা সেটাকে বলা হয় কি? অর্ধ তৎসম। যেমন ধর অর্ধ তৎসমে আছে কেষ্টা, গিন্নি, সুলভ, সূর্যি, এই যে উচ্চারণগুলি অর্ধক, মানে অর্ধেক কি হয়েছে, বাংলা শব্দে পরিণত হয়েছে, এগুলিকে বলা হয় কি? অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম হিসাবে এগুলি বিশেষ পরিচিত বা ভগ্ন তৎসম নামে পরিচিত। তো ভগ্ন তৎসমের মধ্যে আমরা বলতে পারি, যেমন ধরো ভগ্ন তৎসমের মধ্যে যে কয়েকটা থাকে, যেমন দেখা যায় যে অনেক সময় সূর্যি, যে কবিতার লাইনগুলিতে দেখা যায় যে অনেক সময় সূর্যি মামা, দেহামা, এই যে শব্দগুলি ব্যবহার করে এগুলি কে বলা হয় অর্ধ তৎসম। ঠিক আছে, অর্থাৎ কবিতার ভাষা বোঝাতে গিয়ে অনেক সময় এই কবিতার ভাষা, গদ্যের ভাষা বোঝাতে গিয়ে এইসব শব্দগুলি সাধারণত ব্যবহার করা হয়। তারপর হলো তদ্ভব শব্দ।
হ্যাঁ, তদ্ভব শব্দ বলতে কি বুঝো সেটাও জানা দরকার। তদ্ভব শব্দ হলো যে শব্দ সংস্কৃত শব্দ যুগ যুগান্তরে, যেসব সংস্কৃত শব্দ যুগ যুগান্তরের বিবর্তনের ধারাপথে প্রাকৃতিক ও অপভ্রংশের স্তরের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে তদ্ভব শব্দ বলে। ঠিক আছে, আমি আবারও স্পষ্টভাবে তোমাদেরকে বলে দিচ্ছি কি বলা হয়, স্পষ্টভাবে তোমরা বুঝবে। যে সব সংস্কৃত শব্দ যুগ যুগান্তরের বিবর্তনের ধারার পথে প্রাকৃতি ও অপভ্রংশের স্তরে মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, মানে অনেক যুগ ধরে ব্যবহার করা হচ্ছে, ধীরে ধীরে সেগুলি পরিবর্তন হয়ে আস্তে কি করেছে, বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই যে শব্দটা বাংলা ভাষায় প্রবেশ করাটা, সেটাকে বলা হয়, বা পরিবর্তন হওয়াটা, সেটাকে বলা হয় কি, তদ্ভব শব্দ। যেমন তদ্ভব শব্দের আরেক নাম হলো প্রাকৃত শব্দ। যেমন ধরো সংস্কৃত প্রাকৃত তদ্ভব, আমি যেটা বাংলায় প্রবেশ করেছে, সংস্কৃতে ছিল মাতা, প্রাকৃতিতে হলো মা, আর তদ্ভবে হলো মা। ঠিক আছে, প্রাকৃতিতে মার সঙ্গে একটা আ যোগ করা হতো, কিন্তু সেটা তদ্ভবে এসে সমাপ্ত হয়ে গেছে, মা হয়ে গেছে। ঠিক আছে, তো সেম ভাবে তদ্ভবে যদি মিঠা থাকে, তবে তৎসময় মিঠা ছিল, তদ্ভবে মিষ্ট হলো, আর অর্ধ তৎসময় হয়ে গেছে মিষ্টি, কিছু অ্যাডও হয়েছে। বলতে সহজ কথায় প্রাচীনকালে যেটা ছিল সেটার সঙ্গে চলতে চলতে পরিবর্তিত হয়ে যেটা এসে দাঁড়িয়েছে, সেটাই হলো কি অর্ধ তৎসম শব্দ, আর সেটাই হলো তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে প্রথমে তৎসম, তারপর হলো অর্ধ তৎসম, তারপরে গিয়ে পরিবর্তিত হলো কি তদ্ভব শব্দে। তাহলে এরকম যদি আরো একটা উদাহরণ তোমরা জানতে চাও, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন ধরো মিটা হয়েছে কি জোনাকি, জ্যোৎস্না, যোচনা। ঠিক আছে, এই যে পরিবর্তন হওয়াটা, এটাও কি তদ্ভব, তৎসম এবং অর্ধ তৎসমে পরিণত হয়েছে। যেমন ধরো আরো রয়েছে, যেমন দম্ম হয়ে গেল দাম। ঠিক আছে, যেমন ধরো নৃত্য, নচ্চ, নাচ। নৃত্য প্রথম ছিল সংস্কৃতে নৃত্য, তারপর হলো নচ্চ, তারপর হয়ে গেল তদ্ভবে যেটা বাংলায় নাচ। ঠিক আছে, মৃত্তিকা, মিটিয়া, তারপর ছিল কি মাটি হয়ে গেছে, কৃষ্ণ, কনহ, তারপর হয়ে গেছে কি কান। এই যে পরিবর্তন হওয়াটা, এটাকে বলা হয় কি তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ তো সম্পর্কে তোমরা জানতে পারলে। আর দেশি শব্দ সেটা তো খুবই সহজ, অর্থাৎ বাংলাদেশের আদিম অনার্য জাতির ভাষাগোষ্ঠী থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে তাকে দেশি শব্দ বলে। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের আদিম অনার্য জাতি, একটা জাতি দেখবে, একটা জাতি বলতে কি আমাদের এই পূর্বপুরুষরা অনেক সময় দেখা যায় যে এমন ভাবে কথা বলছিল যে কথাগুলো হয়তো আমরা বুঝি না, বা যা বুঝি কিন্তু মানে এটার মিনিংটা আমরা অনেকটা বলতে পারি না। যেমন বাংলাদেশের আদিম অনার্য জাতির ভাষাগোষ্ঠী থেকে যে সকল শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, আদিম অনার্য গোষ্ঠীর ভাষা থেকে এসে কোথায় স্থান পেয়েছে, বাংলা ভাষায় স্থান পেয়েছে, তাকে বলা হয় দেশি শব্দ। ঠিক আছে, তাকে কি বলা হয়, দেশি শব্দ বলা হয়। আমি আবারও বলছি, বাংলাদেশের আদিম অনার্য জাতির ভাষাগোষ্ঠী থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে সেই দেশে তাদেরকেই বলা হয় কি, বা সেই শব্দগুলিকে বলা হয় দেশি শব্দ। যেমন গঞ্জ, ট্যাংরা, ডাহা, বুজা, ডাগর, এই যে শব্দগুলি, যেগুলির মিনিং হয়তো বা আমরা এখন খুঁজে পাই না। ঠিক আছে, কিন্তু একসময় মানুষ এগুলির মিনিং বুঝতো। ডাহা, বুজা, ডাগর, এই যে শব্দগুলি ব্যবহার করা হতো, এগুলি বলা হয় কি দেশি শব্দ। ঠিক আছে, তাহলে দেশি শব্দ বলতে কি বুঝো তোমরা বুঝে গেলে। যেমন গঞ্জ, ট্যাংরা, বুজা, ডাগর, এগুলি শব্দ কি শব্দ, দেশি শব্দ। এবার হলো তোমাদের বিদেশি শব্দ বলতে কি বুঝো। হ্যাঁ, বিদেশি শব্দ হলো যেসব শব্দ বিদেশ থেকে আমদানি হয়ে বাংলা ভাষায় নিজস্ব স্থান করে নিয়েছে, সেই সব শব্দগুলিকে বলা হয় কি বিদেশি শব্দ। ঠিক আছে, যেসব শব্দ বিদেশ থেকে আমদানি হয়ে বাংলা ভাষায় স্থান পেয়ে গেছে, সেই সব শব্দগুলিকে বলা হয় কি বিদেশি শব্দ। যেমন ধরো আমাদের অনেক সমাজেরও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আমাদের যে সমাজ, সে সমাজেরও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ আগে যে ধরনের পোশাক আমরা পরতাম সেই ধরনের পোশাক এখন পরি না, এখন হাফ প্যান্ট, লং প্যান্ট, এই যে
কথাগুলি বা এই যে পরিবর্তনটা, সমাজের ধারাটা পরিবর্তন হয়ে গেছে, ধুতি পাঞ্জাবি বাদে আমরা এখন সুট শার্ট পরতে শিখে গেছি, সেইভাবে সেই শব্দগুলি অর্থাৎ দেশি শব্দগুলি পরিবর্তে আমরা এখন বিদেশি শব্দ কিছু কিছু ব্যবহার করতে শুরু করে দিয়েছি। যেমন ধরো বাহাদুর, কেল্লা, সর্দার, বাদশাহ, বন্দুক। তাছাড়া রয়েছে যেমন ধরো আমির, তারপর হলো কি সাবেদ, তারপর হলো আয়েশ, তারপর হারাম। এই যে শব্দগুলি সেগুলি হলো কি বিদেশি শব্দ। তারপরে যেমন ধরো তোমাদের থাকবে হেডমাস্টার, হেড অফিসার। এই যে শব্দগুলি সেগুলি বিদেশ থেকে এসে আস্তে আস্তে কি করেছে, বাংলা ভাষায় স্থান দখল করে নিয়েছে। এই যে বাংলা ভাষায় স্থান দখল করে নেওয়া, এগুলিকে বলা হয় কি বিদেশি শব্দ। যেমন যেসব শব্দ বিদেশ থেকে আমদানি হয়, মানে বিদেশ থেকে আমদানি হয়ে এখানে এসেছে এবং সেটা বিদেশ থেকে যখন আমদানি, আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, একটা হলো আরবি, একটা হলো ফার্সি, আবার একটা হলো ইংরেজি। ঠিক আছে, তো এই বিদেশি শব্দটা দুইটা ভাগ ছিল, একটা আরবি এবং ফার্সি, আবার আরেকটা ছিল কি ইংরেজি। তার মানে সহজ কথায় বিদেশ থেকে যেগুলি এসে আমাদের বাংলা ভাষায় স্থান করেছে সেগুলিকে বলা হয় বিদেশি শব্দ। যেমন বাহাদুর, কেল্লা, সর্দার, বাদশাহ, বন্দুক, এগুলি হলো কি বিদেশি শব্দ। তারপর হলো মিশ্র শব্দ। মানে মিশ্র শব্দ বলতে বোঝায় বিভিন্ন ভাষার শব্দ ও প্রত্যয়ের মিশ্রণে বাংলায় কতগুলি নতুন শব্দ সৃষ্টি হয়েছে। বিভিন্ন ভাষার শব্দ ও প্রত্যয়ের মিশ্রণে বাংলা ভাষায় কতগুলি কি হয়েছে, নতুন শব্দ সৃষ্টি হয়েছে। এই যে নতুন শব্দ সৃষ্টি হওয়া, এগুলিকেই বলা হয় কি মিশ্র উপাদানের জন্য এদেরকে বলা হয় কি মিশ্র শব্দ। এই যে বাংলা এবং কি বাংলা এবং যে বিদেশি শব্দগুলির মিশ্রণ, যেমন বললাম হেড মাস্টার, হেড হলো কি ইংরেজি, আবার মাস্টার হয়ে গেল বাংলা। এই যে হেড মাস্টার, যেমন পকেট মার, পকেট একটা, মার একটা, হেড মৌলবী, হেড একটা, মৌলবী আরেকটা দেশের ভাষা। এই যে দুইটা দেশের ভাষা মিলে একটা ভাষা তৈরি হয়ে গেল, এটা হয়ে গেল কি বাংলা ভাষা। এই যে বাংলা ভাষার সৃষ্টি হলো, এটাকে বলা হয় মিশ্র ভাষা। অর্থাৎ দুই দেশের ভাষা মিলে একটা ভাষা তৈরি হয়ে গেল এবং সেই ভাষাটা হয়ে গেল আমাদের বাংলা। এইভাবে আমাদের মিশ্র ভাষা উৎপত্তি হয়ে গেল। ঠিক আছে, এটা হলো মিশ্র ভাষা। তাহলে মিশ্র ভাষা কি বিভিন্ন ভাষার শব্দ ও প্রত্যয়ের মিশ্রণে বাংলার কতগুলি নতুন শব্দ সৃষ্টি হয়েছে। এই যে নতুন শব্দ সৃষ্টি হওয়াটা, সেটাকে বলা হয় কি মিশ্র ভাষা। ঠিক আছে, অর্থাৎ মিশ্র উপাদানে এদের ব্যবহার মানে উৎপত্তি হয়েছে বলে এদেরকে বলা হয় মিশ্র ভাষা। তাহলে আমরা বুঝতে পারলাম শব্দ ভান্ডার সম্পর্কে। শব্দ ভান্ডার সম্পর্কে আমরা যখনই প্রথম থেকে বলবো, শব্দ ভান্ডার সাধারণত কয়টা ভাগে বিভক্ত? শব্দ ভান্ডার সাধারণত 6টা ভাগে বিভক্ত। একটা হলো তৎসম শব্দ, একটা হলো অর্ধ তৎসম শব্দ, একটা হলো তদ্ভব শব্দ, একটা হলো দেশি শব্দ, একটা হলো বিদেশি শব্দ, একটা হলো মিশ্র শব্দ। এবার প্রশ্ন হলো তৎসম শব্দ কাকে বলে? তৎসম শব্দ হলো যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অবিকৃত ও পরিবর্তিত আকারে বাংলায় গৃহীত হয়েছে সেগুলিকে বলা হয় তৎসম শব্দ। যেমন ধরো মানুষ, ভবন, খাদ্য, স্থল, এগুলি হলো কি তৎসম শব্দ। তারপরে অর্ধ বা ভগ্ন শব্দ। অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ হলো যে সকল শব্দ সংস্কৃত বা তৎসম শব্দে বাঙালির মুখে বিকৃত উচ্চারণের ফলে কিঞ্চিত পরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, মানে সামান্য পরিবর্তন হয়েছে। এই ধরনের যে শব্দগুলি সেগুলিকে বলা হয় কি অর্ধ তৎসম। যেমন কৃষ্টা, গিন্নি, সুলভ, এগুলি হলো কি অর্ধ তৎসম। তারপর হলো তদ্ভব শব্দ। হ্যাঁ, যে সব শব্দ সংস্কৃত শব্দ যুগ যুগান্তরে বিকৃত ধারাপথে প্রকৃতি এবং অপভ্রংশের স্তরের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন ধরো তদ্ভব শব্দের আরেক নাম হলো প্রাকৃতজ শব্দ। তারপর হলো দেশি শব্দ। হ্যাঁ, দেশি শব্দ হলো বাংলাদেশের আদিম অনার্য জাতির ভাষা গোষ্ঠী, মানে বাংলাদেশে যারা বসবাস করতো তারা আদিম যে ভাষায় কথা বলতো সেই সব শব্দ বাংলা ভাষায় যখন স্থান পেয়ে গেল তখন সেটা হয়ে গেল কি দেশি শব্দ। অর্থাৎ বাংলা ভাষার আদি শব্দটাই হলো কি যারা বাংলাদেশে বসবাস করতো সেগুলি এবং তারা যে ভাষা ব্যবহার করতো এগুলি ছিল কি দেশি শব্দ। যেমন ট্যাংরা, ডাহা, বুজা, ডাগর, এগুলি ছিল কি দেশি শব্দ। এবার বিদেশি শব্দ বলতে কি বুঝো? যেসব শব্দ বিদেশ থেকে আমদানি হয়ে বাংলা ভাষায় নিজস্ব স্থান করে নিয়েছে সেই সব শব্দগুলিকে বলা হয় বিদেশি। মানে বিদেশ থেকে আনা হয়েছে, বিদেশের শব্দগুলিকে বাংলা ভাষায় কি করা হয়েছে, বাংলা ভাষায় একটা স্থান পেয়ে গেছে। যেমন বাহাদুর, কেল্লা, সর্দার, বাদশাহ, বন্দুক, এই যে শব্দগুলি সেগুলি বলা হয় কি বিদেশি শব্দ।
তারপর হলো মিশ্র শব্দ, মানে বিভিন্ন ভাষার শব্দ ও প্রত্যয়ের মিশ্রণে বাংলার কতগুলি নতুন শব্দ সৃষ্টি হয়ে গেছে। এই যে বিভিন্ন ভাষার শব্দ এবং প্রত্যয়ের যে বাংলায় সৃষ্টি হওয়া ভাষাটা এবং দুটি উৎপাদনের মিশ্রণে যখন একটা ভাষা সৃষ্টি হয়েছে তখন এটাকে বলা হয় মিশ্র ভাষা। যেমন পকেটমার, তারপর হলো কি হেড মৌলবি, এগুলি ছিল কি মিশ্র ভাষা। তো ক্লাসটা কেমন লাগলো তা জানে অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, নমস্কার।